ভেবেছিলাম হাতে শাখা পরবো, কিন্তু সময়ের অভাবে একটা প্লাস্টিকের চুড়ি পরে নিলাম। বড্ড ফাঁকা লাগছিল, সবসময় পরে থাকি তো। ওই জন্য হাতের দিকে তাকালেই মনে হচ্ছে যেন কি নেই, বড্ড ফাঁকা। তো সেই জন্য পরে নিয়েছি। সকালবেলাতেই মাকে দিয়ে আনালাম। আমাদের কাছে পিঠেই দোকান আছে, পাওয়া যায়, দূরে যেতে হয় না এই প্লাস্টিকের চুড়ির জন্য। আর এই হলো বাইরের পরিস্থিতি, মোটামুটি কাজকর্ম সব সারা হয়েছে। চলো ওই ঘরে যাই, একটা লোভনীয় জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো কি বড় বড় চাল কুমড়ো, না না চাল কুমড়ো না, মিষ্টি কুমড়ো পাতা। আসলে কদিন ধরে চাল কুমড়োর শাক খাওয়া হচ্ছিল, তো ওই জন্য আর মিষ্টি কুমড়োটা মুখ দিয়ে বেরোয়নি। আমার ননদ আর মা দুজনাই বসে কাটছে। আর এই পাতাগুলো আমি বাটা করব। তবে আমার কপালে আছে অর্ধেক বাটা করা, পুরোটা না। তো অর্ধেক রান্না করে আমি চলে গিয়েছিলাম বাবার কাছে। তারপর থেকে আর আমি সংসারের কোনো দায়িত্বে ছিলাম না, কারণ বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। দূরে নিয়ে যেতে হয়েছে তার চিকিৎসার জন্য। আর এই আম দুটোও আমি বাবার জন্য রেখেছি। দেখো, সব সময় খেতে দেবো না খেতে দেবো না করি, কিছু কিছু সময় পরিস্থিতি আছে, ডাক্তাররা এমন কিছু বলেন, সেটা শুনে মনে হয় কি থাক আর কিছু বাঁচবো না, খেতে দিই, মনের ইচ্ছাটা তো অন্তত পূরণ হোক, এটা ভেবেই আমি দুটো আম নিয়ে যাব বলে আম দুটো রেখে দিয়েছিলাম। কিন্তু আমার বাবা সেই আম দুটো খেতে পারেনি, তার শরীরে সেরকম পরিস্থিতি এখনও অবধি নেই কিছু খাবার খাওয়ার মতো। সকালের ভাত বসিয়েছি, গতকাল তো ষষ্ঠী ছিল। গতকালকে মা সারাদিন ভাত খায়নি, ওই জন্য ভাবলাম সকালবেলাতেই ভাতটা বসাই, দুটো খাবে। তো সেই জন্যই সিদ্ধ ভাত আর কুমড়ো পাতা বাটা করব। এইটা ভেবেই রান্নাটা বসিয়েছি। তবে ভাতটা নামিয়েছি আর কুমড়ো পাতাটা আমি ওই সবে কড়াইতে দিয়েছি। তার আগে কালো জিরা শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছিলাম, সেই অবধি আমার রান্নাটা হয়েছে আর কি। আর পাতার সাইজগুলো কিন্তু বেশ বড়। আর এত বড় বড় ভালো ভালো পাতা আমার ফেলে দিতে একদমই মন চাইছিল না, ফেলেই দিচ্ছিল আমার ননদ। আমি বললাম ফেলো না, আমি বাটা করছি। অন্যদিন না ক্যামেরা অন করলে অনেক কথা মুখের কাছে চলে আসে পেট থেকে। তো আজকে না আমার হাত পা চলছে সকাল থেকে কাজের জন্য, না কিছু কথা বলতে ইচ্ছা করছে। কেমন যেন লাগছে মনের ভিতরটা, আমার ভাল লাগছে না একদম। তো যাই হোক, সকালবেলায় দেরি করেই উঠেছি, রাত্রে ছ্যাঁকছ্যাঁক করে ঘুম ভেঙেছে, ভালো করে ঘুমও হয়নি। তো সকালবেলায় ওই জন্য ভোরের দিকে একটু ঘুমিয়েছি, 6:30টায় উঠেছি। না হলে তোমরা লক্ষ্য করবে এই গত 2-3 দিন বিশেষ করে ওই 4:30-5টা নাগাদ থেকে উঠে পড়েছি। 4:30তেই উঠেছি, হয়তো ব্লগ শুরু করতে করতে 5টা হয়ে গেছে। তো এবার আমি ওখানে ভাতটা নামিয়ে রেখে আসলাম, কুমড়ো পাতাটা বাটবো। আর তার সাথে সাথে ঘরের কাজ কিচ্ছু হয়নি, এমনকি ঘরটা পর্যন্ত ঝাঁট দিইনি। সকাল 8টা পেরিয়ে গেছে, ঘরটা ঝাঁটও দেবো। তোমরা সবাই জানো যে আমার শ্বশুরমশাই আজকে 3 দিন যাবৎ প্রতাপনগর হসপিটালে ভর্তি ছিল। তা আজকে সকালবেলা যখন আমরা যাই দেখতে, তখন গিয়ে দেখি কিনা মানে আমার আগে সাথে গিয়েছে, সাথে আর সৈনী গিয়েছিল। তা আমাকে গিয়ে সাথে সাথে বললো কিনা যে ট্রান্সফার লিখে দিয়েছে, কি করব। আমি বললাম দেখো, ট্রান্সফার যখন লিখে দিয়েছে, ডাক্তার যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তা ট্রান্সফার যখন লিখে দিয়েছে, আমি একটা গাড়ি করি, গাড়ি করে নিয়ে যাওয়াটাই ভালো হবে। তা আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম। তা লিখেছিল জলদারুতে। ওখানে গেলাম, অ্যাডমিট করলাম। অ্যাডমিট করার পরে ওরা কিছু পরীক্ষা কিছু করলো, করার পরে বললো কিনা হার্টের একটু প্রবলেম দেখা দিয়েছে, তা তোমরা গান্ধীতে নিয়ে চলে যাও। তা আমরা গান্ধীতে নিয়ে এসেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। তা ওকে ভর্তি করলাম, ভর্তি করে সাথী ওপরে আছে, আমার শাশুড়ি মা ব্যাগ নিয়ে নিচেই ছিল, ওনাকে নিচে থেকে আবার ওপরে পৌঁছে দিলাম। তা উনি ওপরে আছে, সাথীও ওপরে আছে, আমি একটু নিচের মধ্যে আছি। তা এখানে এসে ভর্তি করলাম, ভর্তি করে তারপরে গাড়িটাকে ছাড়লাম। আমার দাদা এসেছিলো, দাদা গাড়ি করে বাড়ি চলে গেল। বললাম বাড়ি চলে যা, আমরা একটু রাতের দিকে বাড়ি যাব। তা বিষয় হচ্ছে এখানে একটা ছেলেকে থাকতে হবে, সেটাকে আমাকেই থাকতে হবে মনে হচ্ছে। বাবা অনেক বছর ধরে অসুস্থ। তো এই যে এত বছর ধরে কম বেশি অসুস্থ হয়েছে, এই যে চেষ্টাটা করছি না, এটা মনে হচ্ছে যেন বাবার শেষ চেষ্টা করছি। সকালবেলাতেই আমার মানে মনে হচ্ছিল যে মনটা কু ডাকে নিজের মানুষদের বড় বিপদ আসতে চললে। তো এখন আমি রয়েছি গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটা কল্যাণীতে। সকালবেলা থেকে অনেক কিছু ঝড়ঝাপটা বয়ে গেছে। হ্যাঁ, আরেক জায়গায় নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে রেফার করেছিল। আমরা বোধহয় আর একটা ওই কি এমসে নাকি একটা জায়গার নাম আছে, ওখানে ভর্তি করাতে পারিনি। ওখানে মানে সাথে সাথে সুবিধা পাওয়া যায় না ভর্তির। তো এই মুহূর্তে আমার ব্লগ করার মতো পরিস্থিতি নেই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছি বাবা বেঁচে থাক, বাবা বলে ডাকতে পারি, ডাকলে যেন সাড়াটা পাই। একটা বাচ্চার মতো যদি কিছু বলি, আচ্ছা আচ্ছা করে সম্মতি জানায়।
আমি রান্না করি, কাছে বিছানা করে শুইয়ে রাখি। আমি শুধু এই জিনিসটুকুই চাই। আমি চাই না আমার বাবা রোজগার করুক, আমার বাবা দৌড়ে বেড়াক, সেটা চাই না। এক জায়গাতেই থাকুক, যেমন ছিল তেমনই থাকুক, এর থেকে আর বেশি কিছু চাই না। মানে এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সকালবেলা আমি, আমার ভাসুর আরও এসছি, আর আমার মাও এসছে। মা এখন বাবার কাছে রয়েছে, এখন ছেলেদের ঘরে মেয়েদের তো থাকতে দেয় না। তো এখন যাব। সকাল থেকে আমরা মানে দানা পর্যন্ত মুখে দিইনি, একটু চা পর্যন্ত খাওয়া হয়নি। নেমে ওর মুখ চোখের অবস্থাও খারাপ, ওকে দেখে আমারও খারাপ লাগছে। এবার আমি জানি না মাকে ওখানে কতক্ষণ অ্যালাউ করবে। তো কি বলি বলো তো, আমি এইটুকু শেয়ার না করলে তোমরা হয়তো জানতে পারতে না যে আমি কেন ব্লগ দিচ্ছি না। ব্লগ মাঝে বন্ধও ছিল, ব্লগ করার মতো পরিস্থিতি নেই। বাবা যেমন থাকবে, ভালো থাকলে তোমাদেরকে জানাবো যে বাবা ভালো আছে। আর বাবা যদি ভালো না থাকে আমি আর জানানোর ক্ষমতায় থাকবো না। বাবা ভালো থাকলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে যেমনই হোক শেয়ার করব। দুদিন একদিন বাদে বাদেও তোমরা ব্লগ পাবে, কারণ আমি জানি না আমি এখান থেকে কবে বাড়ি যেতে পারবো না পারবো। বাবাকে সুস্থ করে নিয়ে তারপরে বাড়িতে যাব। পরিস্থিতি এত খারাপের দিকে যখন ভর্তি করেছিলাম আমাদের নবদ্বীপে, তখনকার থেকে এখন একেবারে আরও বেশি খারাপ। মানে চোখে দেখা যায় না ওই কষ্ট, এত শ্বাসকষ্ট। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর এখনও হচ্ছে। তবে আশা করছি ভালো হয়ে যাবে, সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো। দেখো, গতকালকে তোমাদের একটু জানিয়েছিলাম, এটা কিন্তু ডেলি ব্লগ আমি বলবো না। আর এই বিষয়টা হচ্ছে আমি কি পরিস্থিতিতে আছি, কেন আমি ব্লগ দিতে পারছিলাম না, কারণটা তো তোমাদের জানানো উচিত। না হলে তোমরা সবাই কমেন্ট করবে যারা ভিডিও দেখো কন্টিনিউ। আমি তো বাবার পরিস্থিতি কেমন বলতে পারবো না। এখন বাজে হচ্ছে 6:45, 6:45 বাজে। আর কি বার গো আজকে? আজকে সোমবার। বার ফার কিছু খেয়াল নেই। তো বাবা কেমন আছে? ভালো আছে। ভালো আছে। ওকে আমি খুব ভালো করে চিনি। বাবা যেমনই থাক আমাকে জানতে দেবে না। 1:30টার সময় একবার ফোন করেছে, বলছে তোমরা ঘুমাও, উনি ভালো আছে। তো তারপরে অবস্থাটা একটু খারাপ হয়েছিল, তারপরেও ফোন করেছে, বলছে জানো প্রেশার কত? আমি কত? বলছে উপরে হচ্ছে 180 আর নিচে 146। তাহলে এটাকে হাই বলে? 180 আর 146 প্রেশারটাকে হাই বলে? বললো টানটা একটু কম আছে এখন আপাতত। ও বেরোলো, ও তো সারা রাত রয়েছে। কালকে সারাদিন সারা রাত ও কোনো খাবার খায়নি, শুধু চা ছাড়া, চা আর বিস্কুট ছাড়া। কালকে যখন 11টা বাজে বেরোলো বাবার ওখান থেকে। আর এখানে তো ধরো সবসময় ঢুকতে দেয় না, সব জায়গার তো একটা নিয়ম কানুন আছে। এবার গেট পাসটা নিয়ে গিয়ে আমি বললাম কাকু বাবা খুব অসুস্থ, যিনি গার্ড থাকেন আমাকে একটু যেতে দেবেন, আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসবো। বললো হ্যাঁ যাও। ওনাদেরও মানে মনে হলো যে ঠিক আছে একটু ছাড়ি, সবারই তো মন দিয়ে গড়া, সব কিছুর একটা নিয়ম কানুন থাকে, মেনে চলে। তবু আমাকে যেতে দিল। আমি ঠিক অল্প সময়ের মধ্যেই চোখের পলক দেখে চলে এসেছি। তো এখনও ঢুকতে দিচ্ছে না। আর শুনলাম যখন একটু ভালো আছে বারবার ওইভাবে রিকোয়েস্ট করা উচিত না। মা যাবে, আমি দেখি 7টা বাজলে যে গেটটা খুলবে আমিও যাব। তারপরে মা থাকবে কিছুক্ষণ, যতক্ষণ মেয়েদের থাকতে দেয়, তারপরে আবার ও যাবে। হ্যাঁ। এত অসুবিধা কি হয়েছে জানো তো আমার? কি? আমার সবই ভালো, তার জায়গাতেও কোনো কষ্ট নেই, কিন্তু এই এরিয়ার মধ্যে লিকার ছাড়া আর কিছু পাচ্ছি না। দুধ যা তো মিলাতেই পাচ্ছি না। চলো একটু এদিকটা যাবা? ওদিকে আমার যতদূর মনে হচ্ছে সবই তো মানে ফাঁকা। হ্যাঁ, ওই দিকটায় টোটো আসছে। ওইদিকে মানে সেই মেন যে গেটটা। হ্যাঁ, মেন গেটটা কোন দিকে? ওই দিকে পাবো। ও তাহলে ঠিক আছে, চলো। চলো। চা কিন্তু পেলে না, এখন অনেকটা ঘুরে আসা হলো। দোকান বন্ধ, ওখানে দোকান খুলেনি। না। আর গিন্নি আমাকে জিজ্ঞাসা করছে কি গো সারা রাত কি করলে? একটা ছোট্ট টুল আছে, টুলের ওপরে বসছিলাম, কোনো সময় পা গুটিয়ে, কোনো সময় বাবা পা কিছু নামিয়ে। খেতে চেয়েছে? না, কিছু খেতে ঘুমা চায়? ছিল না। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে? রাতে 10টা থেকে ধরো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তুমি যখন আমাকে আর ফোন করলে যে হাঁপানিটা ছিল সেটা শ্বাসকষ্টটা কিন্তু নেই, আমি যতটা দেখলাম তাই? অনেকটা কমে এসছে। এবং কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে বলো তো? হ্যাঁ, প্রচুর ভালো ট্রিটমেন্ট, খুব চিকিৎসা মানে এখানে ব্যবস্থা সত্যি তাই, ভালো, উন্নত খুবই খুব। ভালো। ভালো। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, ট্রিটমেন্ট খুব সুন্দর ট্রিটমেন্ট। এবং একটুখানি খবর দিতে পারলে ডাক্তার সরাসরি চলে আসছে।
এটা আমি দেখলাম, এই নিয়মটা খুব ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে ভাইকে আমি রেখেছি, 200 টাকা নিলে কি হবে, পরিশ্রমের ছেলে, প্রত্যেকটা পেশেন্টের কাছে সকাল সময় আসছে যাচ্ছে, দেখাশোনা করছে, কোনটা কার দরকার, কার অক্সিজেন দরকার, কার স্যালাইন দরকার,